আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি কিছুদিন আগে মুক্তি পাওয়া একটি ইংলিশ সাইফাই অ্যাকশন থ্রিলার মুভিটির নাম ওয়ার মেশিন, বাংলায় বললে যুদ্ধ করার মেশিন। তবে এই মুভিতে যুদ্ধ করার মেশিন বলতে কোনো মেশিনকে বোঝানো হয়নি, বরং আমেরিকার রেঞ্জার সেনাদেরকে বোঝানো হয়েছে, যাদেরকে পৃথিবীর সবচেয়ে নির্মম ও বর্বর সব ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য এমনভাবে প্রস্তুত করা হয় যে তারা যেন শারীরিকভাবে এক একটা মেশিনে পরিণত হয় ও এরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো যুদ্ধে মেশিনের মতো লড়াই করে যায়। কিন্তু প্রসঙ্গ হলো, বিশ্বের এই সবচেয়ে ক্ষমতাধর রেঞ্জার সেনাদের সামনে যখন অন্য কোনো দেশের সেনাদের যুদ্ধ নয় বরং অন্য গ্রহ থেকে আসা এলিয়েন সেনাদের যুদ্ধ বাঁধে, তখন আসলে কি ঘটবে? একজন সেনা যে তার ভাইয়ের মৃত্যুসজ্জায় তার ভাইকে কথা দিয়েছিল সে দেশের সবচেয়ে ক্ষমতাধর রেঞ্জার সেনা হবে, সেই সেনা যখন টানা 1টি বছর ঠিক মতো না ঘুমিয়ে রেঞ্জার সেনা হওয়ার জন্য ননস্টপ নিজেকে মেশিনের মতো ট্রেন করতে থাকে, তখন সেটার ফলাফল আসলে কি ঘটে? এসবই দেখতে চলেছেন আজকের এই মুভিটিতে যেমন ইমোশন আছে তেমন আছে গা শিউরে ওঠার মতো বহু দৃশ্য। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় আফগানিস্তানের কান্দাহার নামক সীমান্তবর্তী এলাকাতে। আমরা দেখি আমেরিকার একদল সেনাবাহিনী অনেকগুলো ট্যাঙ্কার নিয়ে সারিবদ্ধভাবে চুপি চুপি আফগানিস্তানের বর্ডার এলাকাতে ঢুকতেছে। উদ্দেশ্য হলো আফগানিরা আমেরিকান কিছু সেনাবাহিনীকে বন্দী করে রেখেছে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা। তো পথের মাঝে একটা ট্যাঙ্কার নষ্ট হয়েছে, তাই সেটা ঠিক করার জন্য স্টাফ সার্জেন্ট উইল গ্রাহামের ডাক পড়েছে। উইল গ্রাহাম এসেই সেই ট্যাঙ্কারের চালককে রেগে মেগে গালি দিতে শুরু করে যে কেন তার ট্যাঙ্ক এত নষ্ট হয়। গালি শুনে সেই ট্যাঙ্কার চালক এসে উইল গ্রাহামকে উল্টো আরো খারাপ ভাষায় গালি দিতে শুরু করে। ব্যাস দুজনের তুমুল মারামারি লেগে যায়, যা দেখে সকল সেনা সদস্যরা তো রীতিমতো ভয় পেয়ে গেছে। তখনই এরা দুজনেই হেসে ওঠে। এটা দেখে এক সেনা বলে, ভাই তোমরা কি দুজনে পরিচিত? তখন সেই ট্যাঙ্কের চালক বলে, আব্বে শালা এ আমার বড় ভাই, দেখছিস না ওর নাম উইল গ্রাহাম আর আমার নাম বেন গ্রাহাম। এই বলে দুই ভাই ভালোবেসে দুজনকে জড়িয়ে ধরে। এরপর উইল ট্যাঙ্কার ঠিক করতে এসে দেখে বেন ইচ্ছে করে ট্যাঙ্কার নষ্ট করে রেখেছে। এটা দেখে উইল বলে, কেন বারবার এমনটা করছিস? মিশনে যাওয়ার কি ইচ্ছে নেই নাকি? বেন বলে, ভাই এসব ছোটখাটো মিশন আমার আর ভালো লাগে না। ছোটবেলায় তো আমাদের শপথ ছিল আমরা দুজনের রেঞ্জার সেনা হব, শ্বাসরুদ্ধকর সব ভয়ঙ্কর মিশনের নেতৃত্ব দিব। কিন্তু দেখো আমরা সেই বর্ডারেই পড়ে থেকে এইসব ছোট ছোট মিশন করে জীবন পার করছি। উইল বলে, তার মানে তুই রেঞ্জার অ্যাসেসমেন্ট সিলেকশন প্রোগ্রামে যোগ দিতে চাচ্ছিস? বেন হা বললে উইল তো অবাক। আপনাদেরকে বলে রাখি, রেঞ্জার অ্যাসেসমেন্ট সিলেকশন প্রোগ্রামকে সংক্ষেপে RASP বা এক শব্দের রাস্প বলে। এই রাস্পটা আসলে কি এটা না বুঝলে মুভির আসল উত্তেজনাটা ফিল করতে পারবেন না। তাই চলেন রাস্প আসলে কি ছোট করে বোঝাই। আমেরিকান সেনাদের যতগুলো লেভেল আছে তার মাঝে সবচেয়ে উচ্চ, দক্ষ ও সম্মানী লেভেলের সেনারা হচ্ছে রেঞ্জার সেনা। আমেরিকার সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ সব মিশনগুলো রেঞ্জার সেনারা পরিচালনা করে থাকে। আর একজন সাধারণ সেনাকে রেঞ্জার সেনা হতে গেলে তাকে যে প্রশিক্ষণ নিতে হয় সেই প্রশিক্ষণকে রেঞ্জার অ্যাসেসমেন্ট সিলেকশন প্রোগ্রাম বা রাস্প বলে। এই রাস্প প্রশিক্ষণ বিশ্বের সবচেয়ে অন্যতম কঠিন ও বর্বর প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ এতটা কঠিন যে এই প্রশিক্ষণ নিতে গিয়ে কষ্ট সহ্য করতে না পেরে শত শত সেনা মারা পর্যন্ত যায়। আর যারা প্রশিক্ষণের শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কেবলমাত্র তেমন কয়জনই অবশেষে রেঞ্জার সেনার পদবি ও মেডেল পায়। তাই এই ট্রেনিংকে রেঞ্জার ট্রেনিংও বলে। তো বর্তমানে এতটুকু জানলেই হবে, বাকিটা সামনে নিজেই বুঝতে পারবেন। তো রেঞ্জার ট্রেনিং এ ভর্তি হওয়ার কথা শুনে উইল উঠে দাঁড়াইও বলে, আব্বে আমার বয়স দেখেছিস, বুড়া হতে চলেছি, এই বয়সে রেঞ্জার ট্রেনিং করার মতো শক্তি শরীরে নেই। বেন বলে, ভাই জুন মাস থেকে ট্রেনিং শুরু হবে, প্লিজ চলো না ভর্তি হই। উইল বলে, তোর রেঞ্জার হওয়ার পিনি তো তুই ভর্তি হ, আমাকে প্যারা দিস না। এটা শুনে বেন ইমোশনাল হয়ে বলে ওঠে, ভাই আমরা তো ছোটবেলাতেই দুজনে ওয়াদা করেছিলাম বড় হয়ে আমরা রেঞ্জার হব। উইল বলে, তখন অনেক ছোট ছিলাম তাই আবেগে বলে ফেলেছি। বেন বলে, ভাই বিষয়টা ভেবে দেখো, তুমি আমি দুজনেই রেঞ্জার লিডার। ভয়ঙ্কর সব মিশনে আমরা শত্রুর সামনে বুক ফুলিয়ে তেড়ে যাচ্ছি। আমাদের কমান্ডে পুরো একটা রেঞ্জার ফোর্স শত্রুদের বুক চিরে সামনে ছুটে যাচ্ছে। জীবনটা কত থ্রিলিং হবে ভেবেছো? সব শুনে উইল বলে, আচ্ছা ঠিক আছে যা, তুই ভর্তি হোস তো আমিও ভর্তি হব। বেন বলে, প্রমিস করো? আচ্ছা ঠিক আছে যা, প্রমিস। আর হ্যাঁ, তোর ট্যাঙ্কার ঠিক হয়ে গেছে, এবার মিশনে যা। আর আমি বাংকারে ফিরে গেলাম। এই বলে উইল যেতে থাকলে বেন চিল্লিয়ে বলে, ভাই কথা কিন্তু ওইটাই থাকলো, দুজনের রেঞ্জারে ভর্তি হচ্ছি। উইল যেতে যেতে দূর থেকে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা। ঠিক তখনই শত্রুপক্ষ এদের উপর হামলা করে বসে।
উইল আহত পা নিয়ে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছোট ভাইয়ের কাছে পৌঁছায় আর সিন ধাপ করে কাট হয়ে বর্তমানে আসে। মানে উইল এতক্ষণ অতীতের এই ঘটনাটা ভেবেই আটকে উঠলো। তো সেই ঘটনার আজ 2 বছর পেরিয়ে গেছে ও আমরা দেখতেছি উইল তার ছোট ভাইকে দেওয়া ওয়াদা রক্ষা করতে রেঞ্জার ট্রেনিং এ যোগ দিতে যাচ্ছে। সিন চলে আসে সেই রেঞ্জার ট্রেনিং বেস এরিয়াতে। উইল এখানে আসলে আমরা দেখি পুরো দেশ থেকে শত শত সেনার রেঞ্জার ট্রেনিং নিতে এসেছে। তো ট্রেনিং প্রোগ্রামের প্রধান ইনস্ট্রাক্টর ব্যাকগ্রাউন্ডে সেনাদের উদ্দেশ্যে বলতেছে, আজ থেকে তোমাদের কোনো নাম থাকবে না, তোমাদেরকে কেবলমাত্র নাম্বার হিসেবে ডাকা হবে। এই বলে সবাইকে একটা করে নাম্বার দেওয়া শুরু করে। উইলের সিরিয়াল আসলে সার্জেন্ট উইলকে দেখে বলে, এই যাবৎ 4 বার অ্যাপ্লাই করেছিলে কিন্তু চান্স পাওনি, আর তোমার বয়স হিসেবে এটাই তোমার লাস্ট চান্স। তো তোমার আর কোনো প্ল্যান আছে? উইল আপন খেয়ালে মগ্ন থেকেই জবাব দেয়, না সার্জেন্ট। সার্জেন্ট তখন উইলের আগের পদবি দেখে বলে, তুমি যেহেতু আগেও একটা টিম লিডার ছিলে, তাই তোমাকে এখানেও একটা টিমের লিডার বানানো হচ্ছে, তুমি রাজি? উইল বলে, না। সার্জেন্ট রীতিমতো অবাক। যেখানে সবাই লিডার হওয়ার জন্য ব্যাকুল, সেখানে উইল না করতেছে। আসলে উইল 2 বছর পরেও আজও তার ভাইয়ের শোকে মগ্ন হয়ে আছে, আর সে এখানে এসেছে জাস্ট ট্রেনিংটা করে তার ভাইকে দেওয়া ওয়াদাটা পূরণ করার জন্য। এছাড়া তার আর কোনো স্বপ্ন নেই। তো সার্জেন্ট উইলকে বলে, ঠিক আছে, আজ থেকে তোমার নাম 81, মানে 81। সিন কাট হলে দেখি সকল সেনাদের উদ্দেশ্যে সার্জেন্ট মেজর বলতেছে, দেশের সকল গুরুত্বপূর্ণ মিশন রেঞ্জার সেনারাই সামলায়। পুরো দেশ রেঞ্জার সেনাদের উপর ভরসা করে, তাই একজন রেঞ্জার সেনা হওয়ার জন্য তোমাদেরকে এখন দুনিয়ার সবচেয়ে কঠিন ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। শুরু হয়ে যাচ্ছে তোমাদের 8 সপ্তাহের ট্রেনিং যাত্রা। এই ট্রেনিং এ তোমাদের শরীরের কষ্ট সহনশীল ক্ষমতার চেয়েও অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। প্রতিটি লেভেল আগের লেভেলের চেয়ে বহুগুণ কঠিন ও বর্বর হবে। তাই প্রতিটি লেভেলে তোমাদের মাঝে থেকে অনেকেই হার মেনে নিবে ও ট্রেনিং থেকে বাদ পড়তে থাকবে। এভাবে বাদ পড়তে পড়তে যে কয়জন অবশিষ্ট থাকবে ও ফাইনাল স্টেজে পৌঁছাতে পারবে, তাদের জন্য 24 ঘন্টার আরো একটা কঠিন পরীক্ষা নেওয়া হবে, যাকে বলে মিশন ডেথ মার্চ বা মৃত্যু যাত্রা। এখানে তোমাদেরকে পিঠে 40 কেজি ওজনের ব্যাগ ও অস্ত্রশস্ত্র নিয়ে 19 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে পাড়ি দিতে হবে। আর যে এটা কমপ্লিট করে ফাইনালি এখানে থাকা এই শেষ রেখায় এসে দাঁড়াতে পারবে, তারাই পাবে সবচেয়ে সম্মানিত সেই রেঞ্জার সেনার মর্যাদা। শেষ রেখা শব্দটা শুনে উইল কেন জানি পিছন ফিরে রেখাটা দেখে নেয়। তো সার্জেন্ট মেজর ট্রেনিং ঘোষণা করে, আর সিন কাট হলে দেখি ট্রেনিং শুরু হয়ে গেছে। মানে এখন একের পর এক লেভেল চলতে থাকবে, আর আগের লেভেলের থেকে পরের লেভেল এত বেশি কষ্টদায়ক হতে থাকবে যে প্রতিটি লেভেলে ঝড়ের মতো সেনারা বাদ পড়তে থাকবে আর সেনা কমতে থাকবে। সিনগুলো দেখেন। मेरे हमले में स्वागत। कमजोरों की यहाँ कोई जगह नहीं, इसे ही निकल जाओ। 77, 80, 146। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, সবাই নিজেদের শারীরিক কষ্ট হালকা করার জন্য ট্রেনিং এর মাঝেও একে অপরের সাথে নানা কথা বলতেছে বা মিশতেছে, কিন্তু উইল কারোর সাথে কোনো কথা তো বলছেই না, বরং কারো আশেপাশেও আসছে না। সে তার ভাইয়ের শোকে শরীরে একটা জিদ নিয়ে আপন খেয়ালেই সবসময় মগ্ন থাকতেছে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, সবাই একটা সময় পর ক্লান্ত হয়ে যায়, কিন্তু উইলের শরীরে যেন ক্লান্তির কোনো ছিটে ফোঁটাও নেই। সে জিদের উপরে শরীরকে যেন মেশিনের মতো চালিয়ে যাচ্ছে। আর এটা শুধু একটা লেভেল না, লেভেল যেটাই হোক উইল কিছুতেই দমে যাচ্ছে না। আসলে তার ভাইয়ের মৃত্যুটা তাকে এখনো এতটা তাড়া করে বেড়াচ্ছে যে সেই কষ্টের কাছে এইসব কষ্ট তার যেন কোনো কষ্টই মনে হচ্ছে না। এভাবেই একের পর এক লেভেল আপ হতে থাকলে একটা লেভেলে এসে সবার কাঁধে এমন ওজন তুলে দিয়ে চোখে মুখে পানি স্প্রে করতে করতে সার্জেন্ট মেজর ফুল এনার্জিতে জিজ্ঞেস করে, 44 তুমি এখানে কেন এসেছো? 44 বলে, সেরা সেনা হতে এসেছি। 64 তুমি কেন এসেছো? 60 বলে, দেশের সেরা সেনাদের অংশ হতে। এবার উইলকে জিজ্ঞেস করা হয়, 81 তুমি এখানে কেন এসেছো? উইল বলে ওঠে, শেষ রেখা অতিক্রম করতে। এমন আজব জবাব শুনে পাশের সেনা অবাক হয়ে যায়। আসলে এই শেষ রেখা বা বর্ডার লাইন শব্দটাকে ঘিরে উইলের জীবনে করুণ একটা ঘটনা আছে, যা সামনে গিয়ে জানতে পারবে। তো সিন কাট হয়ে রাতে আসে, ক্লান্ত শরীর নিয়ে সবাই গভীর ঘুমে মগ্ন। কিন্তু অবাক করা বিষয় হলো, উইলের চোখে ঘুমের ছিটে ফোঁটা নেই। সে পুরো রাত জেগেই কাটিয়ে দেয়, যেটা আবার আরেক সেনা দেখতে পেলে রীতিমতো অবাক হয়। তো সকাল হলে উইল ঘুমহীন চোখে আবার ননস্টপ ট্রেনিং এ লেগে পড়ে, আর এভাবেই ঘুমহীন চোখে রোজ ট্রেনিং চলতে থাকে। जल्दी कर 15, चल आगे बढ़, आगे बढ़। ये है छठा हफ्ता, सिगरेट मोबाइल जान बचा पाओगे। चलो 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 चलो, तुम सिलेक्ट नहीं हुए घर जा सकते हो। आगे बढ़ो। তো আজ রাতে উইলের
চোখে একটু ঘুম নামতেই উইল তার ভাইয়ের সেই মৃত্যু ঘটনাটা দেখে যেভাবে আটকে ওঠে তা দেখে এবার আমরা বুঝতে পারি উইল আসলে এই জন্যই দিনের পর দিন না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, কারণ তার চোখে ঘুম আসলেই তার ভাইয়ের ঘটনাটা তাকে আটকে তোলে। তো আজকের ট্রেনিং এর শেষ সপ্তাহ, মানে আজকের ট্রেনিং আরো অনেক বেশি এক্সট্রিম লেভেলের হতে চলেছে। আর সেটা হলো এভাবে ওজন হাতে নিয়ে পানির নিচে দিয়ে হেঁটে এপাশ থেকে ওপাশ পর্যন্ত যেতে হবে। মাঝপথে হাল ছেড়ে দিলেই সে রিজেক্ট হয়ে যাবে। তো অন্যরা যেখানে একটু যেতেই দম বন্ধ হয়ে হাল ছেড়ে দিয়ে উপরে উঠছে, উইল সেখানে নিজের শরীরের উপর যেন টর্চার করার সর্বোচ্চ লেভেলে চলে যাচ্ছে। মানে মৃত্যু কতটা কঠিন হয় সেটাই যেন সে ফিল করতে চাচ্ছে, অর্থাৎ ভাইয়ের মৃত্যু যন্ত্রণাটা সে ফিল করছে। তবে মুভির শুরুতে তো আমরা জাস্ট দেখেছিলাম বেন বোমায় আহত হলে উইল দৌড়ে তার ভাইয়ের কাছে এসেছিল, কিন্তু তারপর আসলে কি ঘটেছিল সেটা দেখতে পাইনি, যা এখন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি ওই ঘটনায় উইল ও তার ভাই বেন ছাড়া বাকি সবাই ঘটনাস্থলেই মারা গিয়েছিল। উইল শুধু পায়ে আঘাত পেয়েছিল, কিন্তু বেনের অবস্থা ছিল মুমূর্ষ, তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে হবে। এদিকে চিকিৎসা ব্যবস্থা আছে এদের বাংকার এরিয়াতে, যা ছিল 10 কিলোমিটার দূরে। উইল তার ভাইকে কাঁধে করে নিয়ে 10 কিলোমিটার পথই পাড়ি দিয়েছিল। সামনে আর মাত্র 1 গজ দূরেই শেষ রেখা, অর্থাৎ আমেরিকানদের বাংকার। কিন্তু সেই মুহূর্তে উইল ক্লান্ত হয়ে পড়ে যায় ও উইলের চোখ বন্ধ হয়ে আসে। এরপর যখন তার চোখ খুলেছিল তখন সে দেখে তার ভাই চিকিৎসা অভাবেই ওখানেই মরে পড়ে আছে। এবার আমরা দুইটি জিনিস ক্লিয়ার হয়ে যাই। এই জন্যই উইল ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই তার ভাইয়ের আর্তনাদ শুনেও আটকে ওঠে। আর এই জন্যই শেষ রেখা শব্দটার সাথে উইলের অন্যরকম একটা ইমোশন জড়িয়ে আছে। তো সিন বর্তমানে আসে, আমরা দেখি উইলের নিঃশ্বাস বন্ধ হয়ে মৃতপ্রায় হয়ে গেছে। এটা দেখে উপরে থাকা লোকজন উইলকে উদ্ধার করে উপরে তোলে। তো অনেক চেষ্টা করে অবশেষে উইলকে মৃত্যুর মুখ থেকে ফিরে আনা হয়, যা দূর থেকে সার্জেন্ট মেজর দেখে ফেলে। এরপর এই ঘটনাটা নিয়ে সার্জেন্ট মেজর শেরিডান ও ট্রেনিং প্রোগ্রামের প্রধান ইনস্ট্রাক্টর মেজর ওয়ারেস উইলের উপর প্রচন্ড রেগে যায় ও সিদ্ধান্ত নেয় উইলকে ট্রেনিং থেকে বের করে দিবে। কারণ এদের কানে এটাও এসেছে যে উইল রাতে ঘুমায় না, শরীরকে বিশ্রাম দেয় না, শরীরকে মেশিনের মতো ইউজ করতেছে। এটা শুনে উইল রেগে মেগে বলে, আমি তো কোনো লেভেলে ফেল করিনি, তাহলে কেন আমাকে বের করে দিবেন? সার্জেন্ট মেজর শেরিডান বলে, দেখো তুমি তোমার ভাইয়ের মৃত্যুটাকে যেভাবে ব্রেনে গেঁথে নিয়েছো এটা খুবই ভয়ঙ্কর। আমরা তোমার রেকর্ড ঘেটে দেখলাম তুমি হসপিটাল থেকে ছাড়া পেয়ে রেঞ্জার ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই শুরু করেছিলে, তারপর থেকে লাগাতার অ্যাপ্লাই করেই যাচ্ছিলে, যেন তোমার জীবনের এটাই একমাত্র লক্ষ্য। অথচ তোমাকে আবার টিম লিডার হতে বললে সেটা তো রাজি হও না। তো এর পিছনের কারণটা কি বলবে? উইল বলে, আমি কেবল সেই শেষ রেখাটা অতিক্রম করতে চাই স্যার। এটা শুনে শেরিডান বলে, দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজা সোজা বলি, আমি আমার এতদিনের ক্যারিয়ারে তোমার মতো দক্ষ ও ক্ষমতাবান সেনা কখনো দেখিনি। আমার মনে হয় তোমার মাঝে অনেক প্রতিভা আছে, কিন্তু তুমি যা করছো সেটাও আমাদের জন্য আতঙ্কের বিষয়। তাই আমরা চাই তুমি ট্রেনিং ছেড়ে চলে যাও। দেখো তুমি নিজেই একজন ইঞ্জিনিয়ার, তাই এটা খুব ভালো করেই জানো সবচেয়ে ক্ষমতাধর মেশিনেরও কিন্তু একটা লিমিট থাকে, অথচ তুমি সেই লিমিট ক্রস করে ফেলেছো। এসব শুনে উইল থ মেরে যায় ও অফিসারদেরকে শেষে এটাই বলে যে সে এই ট্রেনিং ছাড়বে না। এটা শুনে অফিসার রেগে মেগে উইলকে চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বলে। তখন আমরা দেখি টিভি নিউজে দেখানো হচ্ছে অন্য গ্রহ থেকে একটা অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে এবং সেটা অনেকগুলো পার্টে ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই ঘটনাটা মনে রাখবেন, সামনে গিয়ে কাজে আসবে, ঠিক আছে? তো সিন কাট হলে দেখি সেনাদের পরবর্তী লেভেলের ট্রেনিং শুরু হতে যাচ্ছে, আর এটাই শেষ লেভেল। লেভেলের শুরুতেই উইল সহ আরো কয়েকজনের নাম ডেকে তাদেরকে আলাদা করে। আমরা ভাবি এদেরকে হয়তো বাদ দেওয়া হবে, তাই আলাদা করা হলো, কিন্তু হয় উল্টো। মেজর বলে, তোমরা পরবর্তী লেভেলের জন্য সিলেক্ট হয়েছো, তোমাদের হাতে মাত্র 20 মিনিট আছে, এর মাঝেই রেডি হয়ে যাও। এই শেষ পরীক্ষায় আমরা দেখব তোমাদের মাঝে সেই যোগ্যতা আছে কিনা যা তোমাদেরকে একজন রেঞ্জার সেনা বানাবে। তো যাও, রেডি হও। যারা সিলেক্ট হয়েছে সবাই তো আনন্দে ফেটে পড়তেছে, বাট উইল যেন হাফ ছেড়ে বাঁচতেছে যে তাকে রিজেক্ট করা হয়নি। সিন 20 মিনিট পর আসলে দেখিয়ে ইনস্ট্রাক্টর মেজর ওয়ারেস মিশনটা বোঝাচ্ছে। সে একটা 3D ম্যাপ দেখিয়ে বলে, আমাদের একটা যুদ্ধ বিমান দুশমন এলাকাতে আটকা পড়ে আছে। তোমাদের টাস্ক হলো তোমাদেরকে আমরা বিমানে করে সেই এলাকার আশেপাশে নামিয়ে দিয়ে আসবো, এবং তোমরা জঙ্গলের মাঝে দীর্ঘ পথ হেঁটে সেই বিমানের কাছে পৌঁছাবে এবং সেই বিমানটা ধ্বংস করে দেবে, যাতে সেই বিমানে থাকা টেকনোলজিগুলো শত্রুদের হাতে না যায়। যদিও বিমানটা ধ্বংস হওয়ার জন্য তোমাদেরকে বারুদ দেওয়া হবে, তবে তোমাদের কাছে থাকা রাইফেলে ব্ল্যাঙ্ক ফায়ার অ্যাডাপ্টার লাগানো থাকবে, যার কারণে তোমাদের রাইফেল থাকলেও তোমরা শুট করতে পারবে না। তোমাদেরকে এই রাইফেল নিয়েই শত্রুপক্ষের এলাকাতে ঢুকতে হবে ও সেখানে আমাদের বিমানের পাইলটকে বন্দী করে রাখা হয়েছে, তাকে উদ্ধার করে আনতে হবে। তোমাদের স্কোয়াডের কাছে একটা রেডিও থাকবে, এতে দিনরাত 24 ঘন্টা তোমাদের পরিস্থিতির আমরা আপডেট পাবো। আর হ্যাঁ 7, তুমি এই টিমের সেকেন্ড লিডার, আর এই টিমের প্রধান টিম লিডার হবে 821।
উইল তো রীতিমতো শক, সাথে উইলকে লিডার বানানো দেখে সেনারাও তো শক। মেজর ওয়ারেস উইলকে বলে, তোমার কাজ হলো বিমানের পাইলটকে উদ্ধার করে বেস ক্যাম্প পর্যন্ত নিয়ে আসবে এবং সন্ধ্যা 7টার আগে এখানে থাকা এই শেষ রেখাটা অতিক্রম করতে হবে। পাশ থেকে মেজর শেরিডান বলে ওঠে, আর তোমরা যারা এই শেষ রেখাটা পার করতে পারবে আমি নিজ হাতে তাদেরকে এই অ্যাওয়ার্ড দেব, ইউএস আর্মি রেঞ্জার রেজিমেন্ট স্ক্রল। তো চলো মৃত্যুযাত্রায় স্বাগতম। यूनिट 2 अब आप निकल सकते हैं। यूनिट 1 निकल चुकी है। एजीएल पर लेवल करना है। 30 सेकंड बाकी है। टारगेट ठीक उस तरफ है, 20 किलोमीटर पश्चिम में। वो अंतिम रेखा पार करने के लिए हमारे पास 23 घंटे 59 मिनट और 30 सेकंड है। मेरे पीछे आओ। তো এইভাবেই হাঁটতে হাঁটতে রাত নেমে আসে। সবাই অনেক ক্লান্ত, তাই বিশ্রাম নিতে চায়। বাট উইল যেহেতু টিম লিডার, তাই এটার জন্য তার অনুমতি লাগবে। সবার পক্ষ থেকে সেকেন্ড লিডার 7 অনুমতি চাইতে গেলে উইল বলে, মাত্র 20 মিনিট বিশ্রাম নাও, এরপর চলতে শুরু করো। কি আর করার, সবাই মাত্র 20 মিনিট বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করে। সিন কাট হয়ে সকালে আসে। এরা সেই বিমানের আশেপাশের এলাকাতে চলে এসেছে। উইল বাইনোকুলার দিয়ে আধা কিলোমিটার দূরে একটা যুদ্ধ বিমান পড়ে থাকতে দেখলে বুঝে নেয় এটাই তাহলে সেই বিমান যেটা তারা ধ্বংস করতে এসেছে। ব্যাস এদের প্ল্যান ডিসকাস শুরু হয়। বিমানটা যেহেতু সামনে থেকে একটা নদীর অপোজিট পাশে আছে, তার মানে নদীটা পার হতে হবে। আর বিমানটা বারুদ মেরে ধ্বংস করতে গেলে যে আওয়াজ হবে তাতে শত্রুপক্ষ টের পেয়ে যাবে এবং আমাদের উপর হামলা শুরু হবে। হামলা মোকাবেলা করতে আমাদের টিমের মাঝে 4 জন নদীর এপাশে থেকে নজর রাখবে, 3 জন পাহাড়ের উপরেই থাকবে, আর বাকিগুলো বিমান ধ্বংস করতে যাবে। এমন সময় 57 বলে ওঠে, আমাদেরকে দেওয়ার নির্দেশনা অনুযায়ী তো বিমানটা 100 কিলোমিটার দূরে থাকার কথা, কিন্তু এই বিমানটা তো আধা কিলোমিটার দূরে দেখতেছি। এদিকে আমাদের কম্পাসও কেন জানি কাজ করছে না। তখন উইল দেখে, হ্যাঁ তার কম্পাসও কেন জানি ঠিক মতো কাজ করছে না। এমন সময় আরেকজন বলে ওঠে, আমাদের রেডিও সিগন্যালও কেন জানি ডাউন দেখাচ্ছে, কোনো সিগন্যালই আসতেছে না, শুধু আজব এক আওয়াজ আসতেছে। এই বলে সেনাটি সেই আজব আওয়াজটা শোনায়। উইল বলে, এসব নিয়ে ভাবার সময় নেই, চলো মিশনে নামতে হবে। এই বলে এরা সবাই মিশনে লেগে পড়ে। कवर करो। इंस्ट्रक्टर वहीं से पे हो सकते हैं। এদিকে উইল আশেপাশে নজর রাখার জন্য হাঁটতে হাঁটতে একটু অন্যদিকে চলে যায়। তখন উইল যা দেখে তা দেখে রীতিমতো শক। সে দেখে একটু দূরে এখানেও একটা বিমান পড়ে আছে, আর এই বিমানটা দেখে মনে হচ্ছে এটাই সেই আসল বিমান যেটা তারা ধ্বংস করতে এসেছে। এখন প্রশ্ন, ওদিকে অন্য 3 জন যে বিমানটা ধ্বংস করতে গেছে ওটা তাহলে কি? এটা নিয়ে উইল ভাবার সময় না পেতেই ওদিকে ওরা ওই বিমানে বোম মেরে দেয়। কিন্তু কি, বোম মারার পরেও দেখে বিমানের কিচ্ছু হয়নি। এটা দেখে সবাই অবাক হয়ে বিমানটার দিকে চেয়ে থাকলে হঠাৎ अब ये क्या बना है? थोड़ी देर चुप रहना होगा।
हुआ है? लग गए मेरे। कुछ नहीं होगा। তো উইল জানতে চাই 16 কোথায়। একজন বলে 16 নদীতে পড়ে গেছে আর 13 পুরে কয়লা হয়ে গেছে। উইল বলে আমাদের টার্গেটেড বিমান তো অন্য সাইডে পড়ে আছে, তাহলে এটা কি ছিল? ইরা বলে সেটাই তো বুঝতে পারছি না। উইল তখন ব্যাপারটা বোঝার জন্য পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকায়। তখন আরেকজন চিল্লিয়ে বলে 72 কোথায়? একজন বলে সে তো পাহাড়ে আমার সাথেই ছিল। আরেকজন বলে 111 কোথায়? তার কাছে রেডিও আছে, রেডিও তো দরকার। এটা শুনে উইল 111 এর খোঁজ করতে যায়। এই দৈত্যাকার রোবটের মতো যন্ত্রটা সেদিকে যাচ্ছে যেখানে সেনারা আছে। এটা দেখে উইল তার সেনাদেরকে বাঁচাতে দৌড় দেয়। এদিকে সিন সেনাদের কাছে আসলে দেখি 57 মারা যাচ্ছে। এমন সময় উইল দৌড়ে এসে বলে সবাই এখান থেকে পালাও। একজন বলে ওঠে 57 মারা গেছে। উইল বলে আমরা না পালালে আমরাও মারা যাব। একজন বলে 111 এবং রেডিওর সন্ধান পেলে? উইল বলে না, আর হ্যাঁ আমাদের শত্রুটা এদিকে আসতেছে, তাই এই পাহাড় থেকে নিচে পালাতে হবে। এই বলে উইল পাথরে দড়ি বেঁধে নিয়ে বলে সবাই অস্ত্র শস্ত্র সব ফেলে দিয়ে তাড়াতাড়ি চলো নিচে নামতে হবে। কিন্তু এদিকে তো একজন আহত হয়ে আছে। যা ভেবে সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলে সেই সেনাই সবাইকে বলে তোমরা আমার কথা না ভেবে লিডারের নির্দেশ শোনো। তখন সবাই এই পাহাড় থেকে নিচে নামার জন্য প্রস্তুতি নেয়। তো সবাই নেমে গেছে এবং শুধু সেই আহত সেনা আরেকজন এবং উইল আছে। উইলও নেমে গেলে এখন উপরে বাকি থাকে সেই 2 জন। তখন প্ল্যান হয় সুস্থ সেনাটি দড়ির অপর পাশে সেই আহত সেনাটিকে বেঁধে নিয়ে এমনভাবে নামবে যে আহত সেনাটাও অটোমেটিক নিচে চলে আসবে। সেভাবেই কাজ চলতেছে আর উইল উপরের দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় यहीं रख दो। ফাইনালি এরা দূরে একটা অন্য পাহাড়ে পৌঁছাতে পারলে যেন হাঁপ ছেড়ে বাঁচে ও স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করে। তো সবাই হাঁফিয়ে গিয়ে একটা জায়গায় বসে পড়ে। এরা তো বুঝে উঠতে পারছে না এদের উপর আসলে কারা হামলা করতেছে। এদিকে 7 এর পা ভেঙে ডিসপ্লেস হয়ে গেছে। উইল সেটা প্লেস করে দিতে গেলে ব্যথায় 7 অজ্ঞান হয়ে যায়। এরা তখন 7 কে একটা স্ট্রেচারে শুইয়ে দিলে উইল আবার মিশন কমপ্লিট করতে যাওয়ার জন্য রেডি হতে হতে বলে শেষ টাস্ক হিসেবে আমাদেরকে দুশমন এলাকাতে ঢুকে সেখানে বন্দি থাকা আমেরিকান পাইলটগুলোকে উদ্ধার করতে হবে। সবাই মিশন কমপ্লিট করার জন্য রেডি হও। এটা শুনে 15 খেপে গিয়ে বলে তোমার মাথা ঠিক আছে? এত কিছুর পরেও এখনো মিশন নিয়ে পড়ে আছো। আমাদের মাথায় এখন না কোনো মিশন আছে না কোনো শেষ রেখাতে পৌঁছানোর ইচ্ছা। আমরা এখন কেবল এখান থেকে জান নিয়ে ফিরতে চাই। উইল তার কথায় পাত্তা না দিয়ে বলে জঙ্গলের সোজা রাস্তায় যাওয়া যাবে না, আমাদেরকে 10 কিলোমিটার ঘুরে একটা বিকল্প রাস্তা দিয়ে যেতে হবে। সবাই একটু পর পালা বদল করে 7 কে স্ট্রেচারে করে নিয়ে যাব। এই বলে এরা 7 কে স্ট্রেচারে করেই পথ পাড়ি দিতে থাকে। অনেক পথ আসার পর তারা দেখে সামনে একটা নদী। এটা দেখে সবাই হতাশ হয়ে বলে এটা পার হওয়া কিছুতেই সম্ভব নয়, তাও আবার 7 কে সাথে নিয়ে তো আরো অসম্ভব, তাই চলো সবাই ফেরত যাই। উইল বলে ওঠে সম্ভব। সবাই বলে কিভাবে? উইল বলে আমার একটা আইডিয়া আছে। এই বলে উইল দড়ি দিয়ে এটা পার হওয়ার একটা প্ল্যান সাজায়। আর চ্যালেঞ্জ হলো সেই প্ল্যান মোতাবেক নদীর অপর পাশে একটা গাছের সাথে দড়িটা বাঁধতে হবে। কিন্তু কথা হলো নদীর পানির যে স্রোত তাতে নদীর অপর পাশে কে যাবে আর কিভাবে যাবে? তখন উইল এই রিস্ক নেয়। সে নদীর ওপাশে দড়ি নিয়ে যাওয়ার জন্য তার কোমরে দড়ি লাগিয়ে নদীতে ঝাঁপ দেয়। সবাই যখন আতঙ্কিত যে উইল পানির স্রোতে তলিয়ে মারা গেছে,
ঠিক তখনই নদীর ওপাশে উইল পানি থেকে বের হয়, যা দেখে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। সাথে উইলের সাহস দেখে সবাই সাবাসি দেয়। এরপর শুরু হয় নদীর ওপাশে একটা গাছের সাথে দড়ি বাঁধা এবং সেভেনকে সহ বাকি সবাই নদীর ওপাশে পৌঁছানোর মিশন। উইল দড়িটা বেঁধে ইশারায় সবাইকে জানালে মিশন শুরু হয়। नजर रखना, ठीक है? मैं जा रहा हूँ। अरे यार, ये फंस गया है। Shit! आ गई। मदद करो! जाओ! आ गया। संभल कर, पकड़ लिया। তো এভাবেই সবাই পাহাড়ের উঁচু নদী থেকে স্রোতের সাথে পাহাড়ের তলদেশে থাকা নদীতে পড়ে গেলে পানির নিচে সবাই তলিয়ে যেতে থাকে। বিশেষ করে সেভেন আহত ছিল, তাই সে তো সাঁতরানোর অবস্থায় নেই। তাই উইল নিজেকে রক্ষা করা বাদ দিয়ে বরং সেভেনকে বাঁচানোর জন্য টেনে ধরে আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আলো আসতে দেখি উইল সেভেনকে উদ্ধার করে নিয়েই উপরে উঠেছে, সাথে বাকি কয়জনও উপরে উঠেছে। তো 44 বলে, এখন আমরা কি করব? উইল বলে, আমাদের সেই গ্রামে যেতে হবে যেখানে সেনারা বন্দি আছে। 44 বলে, সেই গ্রামটা এখন আরো কত দূরে? উইল বলে, নদী আমাদেরকে পূর্বের দিকে অনেক দূরে নিয়ে এসেছে। 14 বলে, আমার মনে হচ্ছে জঙ্গলটা এখন পাহাড়ের ওপাশে আরো 5-6 কিলোমিটার দূরে। এটা শুনে উইল পাহাড়ের দিকে তাকিয়ে বলে, চলো সবাই রওনা দাও। এই বলে উইল রওনা দেওয়ার জন্য উঠে পড়লে 15 তো রাগে ফুলতে থাকে। তো এরা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ये इंस्ट्रक्टर की चारों तरफ की निगरानी का हिस्सा है। তো এরা সেই গ্রামে পৌঁছালে এখানে তো পুরো গ্রাম তছনছ হয়ে পড়ে আছে, ও আগুনে জ্বলতেছে। এরা তখন সেভেনকে একটা জায়গায় শুয়ে রেখে ভাবতে থাকে, এখানে এসব কি করে হলো। 15 বলে, এসবের পিছনে কারণ ওই সেই মেশিন যা আমাদেরকে হামলা করেছিল। একজন বলে, সেই মেশিন তো পুরোটা সময় আমাদেরকেই ফলো করছিল, সে তাহলে এখানে কখন আসলো? তখন উইল আশপাশটা পর্যবেক্ষণ করে বলে ওঠে, মেশিনটা এখানে আসেনি, বরং এখান থেকেই আমাদের কাছে গেছে। এই বলে উইল পাহাড়ের একটা লোকেশন দেখিয়ে বলে, দেখো ওখানে আকাশ থেকে বড় কিছু একটা পড়ার নিশানা, তার মানে মেশিনটা আকাশ থেকে ওখানে পড়েছে, তারপর সেটা এদিক দিয়ে গেছে। এটা শুনে 15 বলে, হোয়াট? তার মানে তুমি বলতে চাচ্ছ মেশিনটি আকাশ থেকে পড়েছে? তখন 16 বলে ওঠে, হ্যাঁ, আমি এখানে আসার আগে টিভিতে একটা নিউজ দেখেছিলাম, অন্য গ্রহ থেকে একটা অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে এবং সেটা টুকরো টুকরো আকারে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়তেছে। নিশ্চয়ই এই মেশিনটি সেটারই অংশ এবং এগুলো আসলে অ্যাস্ট্রয়েড না, এগুলো আসলে অন্য গ্রহ থেকে আসা প্রাণী। এটা শুনে বাকি সবাই তো রীতিমতো শক খেয়ে যায় ও হতাশায় বসে পড়ে। উইল বলে, সবাই তাড়াতাড়ি উঠে পড়ো, সেভেনকে হসপিটালে নিয়ে যেতে হবে। 15 বলে, কিছু সময় রেস্ট তো নিতে দাও। উইল বলে, রেস্ট নেওয়ার সময় নেই। 15 চিল্লিয়ে বলে ওঠে, আমাদেরকে রেস্ট নেওয়ার সময় দিতে হবে। আমরা তোমার মতো মেশিন নই, আমরা মানুষ। তুমি বিনা রেস্ট নিয়ে চলতে পারো, তোমার না রেস্টের প্রয়োজন পড়ে না ঘুমের প্রয়োজন পড়ে। হয়তো আমাদেরকেও তোমার প্রয়োজন নেই, কিন্তু সবাই তোমার মতো হিরো নয়। এটা শুনে উইল রেগে মেগে বলে, কি বললে? আমি হিরো? আমি কোনো হিরো নই। আমি সামান্য দূরত্বের কারণে আমার ভাইকে বাঁচাতে পারিনি, মাত্র 100 গজ দূরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এরপর যখন আমার চোখ খুললো তখন জানতে পারলাম আমার ভাই চিকিৎসা অভাবে মারা গেছে। আর এখানে আমি তোমাদের টিম লিডার, তোমাদেরকে এখানে আমার ভরসায় পাঠানো হয়েছে, তাই তোমাদের সবাইকে হেফাজত করা আমার দায়িত্ব। এটা শুনে সবাই তো থ মেরে যায়। উইল পাশে থাকা একটা ট্যাঙ্কার দেখিয়ে বলে, এটা স্টার্ট ধরাতে হবে, তোমাদেরকে এটাতে করে বেসে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং বেসে থাকা সবাইকে এই মেশিন সম্পর্কে অবগত করতে হবে। এই বলে উইল সেই ট্যাঙ্কারের দিকে গেলে বাকি সবাইও সঙ্গ দেয়।
क्या करना है? एक्सेल फंस गया है। इसके लाइन में फ्यूल डालना पड़ेगा। ये शुरू नहीं होगा। काम बन गया। खींचने के लिए तैयार हो जाओ। तीन। बहुत अच्छी। তো উইল 15-এর দিকে হাত বাড়িয়ে দিয়ে 15-কে তুলে বলে, তুমি তো আসল হিরো, তোমার সামনে আমাদের সবাইকে তো সাইড নায়ক লাগছিল। এদিকে 15 তো নিজের ক্ষমতা দেখে নিজেই শক। তো উইল এবার আহত 7-এর কাছে এসে মজা করে বলে, এখনো বেঁচে আছো? 7 বলে, আমাকে তুমি মরতেই বা দিচ্ছ কোথায়? উইল তখন 7-কে স্ট্রেচার সহ তুলে বলে, চলো বাসায় ফিরে যাই। এই বলে উইল 7-কে স্ট্রেচারে করে ট্যাঙ্কারের দিকে আনতেছে। এমন সময় वो ट्रिप वायर से टकरा गया। नहीं 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 50 गैस टैंकर पर जल्दी चढ़ो। हाँ, मैं आ गया। अब ज्यादा वक्त नहीं है, चलो। इसमें गोलियां नहीं है। मैंने कुछ पीछे देखी थी। इतना वक्त नहीं है। 15। अब वो कहाँ जा रहा है? जल्दी वापस आओ। तेज भागो। मुझे ये गोलियां दो, जल्दी आओ। वो मैं कोई असर नहीं हो रहा है। ये जाएगा बाहर हमने। गोले बरसाओ। তো ফাইনালি 44 ট্যাঙ্কারকে পাহাড়ের উপর থেকে নিচে নামাতে পারলে হাফ ছেড়ে বাঁচে ও বলে, থ্যাঙ্কস গড, অবশেষে আমরা বাঁচলাম। কিন্তু এই ট্যাঙ্ক তো বেশি দূর চলবে না। উইল 16-কে বলে, দূরবীনে দেখো তো মেশিনটাকে কোথাও দেখতে পাও? 60 বলে, না, মনে হচ্ছে আমরা তার চোখ ফাঁকি দিয়ে চলে এসেছি। এটা শুনে 44 স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে তাদের ট্যাঙ্কারটা পাহাড়ের একটা নিচু ও নিরিবিলি জায়গায় এসে থামায়। ক্যামেরা তখন পাহাড়ের উপরে আসতে দেখি, একে মেশিনটা তো এদের পিছু ছাড়েনি। तो वो गुस्से में है। हमला करो। और तेज चलाओ। उसके प्लेट्स के बीच में मारो। रोको। 44 रोको। তো উইল তার ভাইয়ের মৃত্যুর সেই সিনটা কল্পনা করে ধ্যান করে উঠে পড়ে। এরপর নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াই ও আহত পায়ে হেঁটে হেঁটে সবার খোঁজ করতে থাকলে দেখে সবাই এমন বিভৎসভাবে মরে পড়ে আছে। এটা ঠিক তেমন দৃশ্য যেমন দৃশ্যটা সে তার ভাইয়ের মৃত্যুর দিনে দেখেছিল। তাই উইল রীতিমতো ইমোশনাল হয়ে যায়। তো উইল খুঁজতে শুরু করে সেই মেশিনটা এখন কোথায় ও সেটার কি অবস্থা। তখন দেখে মেশিনটার অর্ধেক এখানে ধ্বংস হয়ে পড়ে আছে। উইল ভাবে বাকি অংশ তাহলে কোথায়। তখনই দূরে একটা আওয়াজ শুনে সেদিকে তাকালে দেখে পাশের পাহাড়ে এমনই ছোট আরেকটা মেশিন। इससे बात कर रहा है साले। তো উইল দূরে 7-কে এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে বলে, হে 7, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তখনই আবার সেই মেশিনের হামলা শুরু হয়।
তো ফাইনালি সেভেন কথা বলে ওঠে, মানে সে এখনো বেঁচে আছে। তো সেভেন বলে, আমাকে তোমার ভাই মনে করে আমাকে বাঁচানোর জন্য এত কিছু করছো তাই না? উইল বলে, কিন্তু আমি তো আমার ভাইকে বাঁচাতে পারিনি। সেভেন বলে, কিন্তু তোমার শরীরের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তুমি চেষ্টা তো করেছিলে, আর যে শরীরের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে শেষ অব্দি লড়ে যায় সেই তো আসল রেঞ্জার। এমন সময় উইল দেখে অন্য গ্রহ থেকে আসে সেই প্রাণীগুলোর মাঝে একটা প্রাণী আবার এদের আশপাশে চলে এসেছে এবং পুরো এলাকায় স্ক্যান করে মানুষ খুঁজতেছে। এটা থেকে উইল সেভেনকে বলে, এরা তো দেখি কিছুতেই পিছু ছাড়ছে না, এদের শরীরটা আসলে কি মেকানিজমে চলে সেটাই তো বুঝতে পারছি না, আর এদের দুর্বলতা না জানলে এদেরকে আহত করবো কিভাবে? সেভেন বলে, তোমার ভাই হলে কি করতো? এটা শুনে উইল আশেপাশে তাকাতেই পাহাড়ের অপর পাশে থাকা একটা সিমেন্ট কারখানার টাওয়ার ক্রেনে লাইট জ্বলতে দেখে। মানে পাহাড়ের ওপাশে একটা কারখানা আছে যেখানে পাহাড় ব্লাস্ট করে পাথর সংগ্রহ এবং সেই পাথরগুলো আগুনে পুড়ে সিমেন্ট বানানোর কাজ চলে। এদিকে বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির পানি এলিয়েনটির শরীরে পড়াতে উইল দেখে এলিয়েনটির শরীরের উপরের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। তার মানে এলিয়েনটি ভিতরকে ঠান্ডা রাখতে তার উপরের অংশ দিয়ে সবসময় গরম হাওয়া বের করে দেয়, যা এর আগে দেখা যায়নি কিন্তু এবার বৃষ্টির পানি পড়ার কারণে দেখা যাচ্ছে। এটা দেখে উইল সেভেনকে বলে ওঠে, আমার একটা আইডিয়া এসেছে। এই বলে সেভেনকে একটা গাছের আড়ালে রেখে বলে, আমার উপর ভরসা রেখে এখানে অপেক্ষা করতে পারবে? সেভেন বলে, হ্যাঁ করব। ব্যাস উইল এবার সেই কারখানার দিকে রওনা দেয়। উদ্দেশ্য দুইটি, এক, পাথর বহন করার জন্য এখানে নিশ্চয়ই শক্তিশালী কোনো যান আছে যা দিয়ে এলিয়েনটির সাথে লড়াই করা যাবে। দুই, এই কারখানায় যেহেতু পাহাড় ব্লাস্ট করে পাথর সংগ্রহের কাজ চলে, তার মানে এখানে প্রচুর ডিনামাইট আছে যা দিয়ে এলিয়েনটাকে ব্লাস্ট করে ধ্বংস করা যাবে। তো উইল এই রিমোটের সুইচটা অন করতেই যেই না দেখে মাঠের একপাশে কনভেয়ার বেল্ট সিস্টেম আছে এবং সেটা থেকে গরম পাথর এইভাবে পড়তেছে। এটা দেখে উইলের মাথায় আর একটা আইডিয়া আসে, সেটা হলো এলিয়েনটি তার ভিতরকে ঠান্ডা রাখার জন্য সবসময় তার উপরে থাকা ছিদ্র দিয়ে গরম বাতাস বের করে দেয়। তার মানে যদি তাকে কোনোভাবে এই কনভেয়ার বেল্টের নিচে আনা যায় ও উপর থেকে লাগাতার পাথর ফেলে এলিয়েনটির উপরের ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই এলিয়েনটি একটা সময় গরমে উত্তপ্ত হয়ে ব্লাস্ট হয়ে যাবে। তো প্ল্যান তো সব ফাইনাল, এবার দেখা যাক কি হয়। গেলে তার শরীরের ভিতরে থাকা শত শত ছোট গোলাকার ডিভাইস বের হয়ে আসতে থাকে। আর উইল এর আগে দেখেছিল এগুলো ব্লাস্ট হয়, তাই উইল সঙ্গে সঙ্গে পালাতে শুরু করে। স্ক্রিনে আলো আসতে দেখি রাত পেরিয়ে সকাল হয়েছে, আর উইল সারা রাত থেকে সেভেনকে কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে বেসের দিকে তেমন ভাবে ফিরতেছে যেমন ভাবে সে তার ভাইকে কাঁধে করে নিয়ে 10 কিলোমিটার হেঁটে বেসের দিকে ফিরেছিল। কিন্তু উইল তো তার ভাইয়ের বেলায় বেস লাইনে পৌঁছানোর 100 গজ দূরে এসেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ও তার ভাইয়ের চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। এবার কি হবে? এবার কি উইল বেস লাইনে পৌঁছাতে পারবে? সেভেনকে চিকিৎসা দিয়ে বাঁচাতে পারবে? বেঁচে থাকা সেই শেষ রেখা যেটা ট্রেনিং শেষে ফিরে এসে অতিক্রম করলে উইল রেঞ্জারের খেতাব পাওয়ার কথা, উইল কি সেই শেষ রেখাতে পৌঁছাতে পারবে?
তো মেজর এসে উইলকে বলে, কমান্ডো তোমরা দুইজন ছাড়া কি আর কেউ বাঁচেনি? উইল কোনো জবাব দেয় না। মেজর বলে, সরি, আমরা তোমাদেরকে উদ্ধার করতে পৌঁছাতে পারিনি, কারণ এদিকে আমাদের বেসেও এলিয়েনদের হামলা হয়েছে, আর আমরা শুধুমাত্র আমাদের বেসকে বাঁচাতেই অর্ধেক সেনা হারিয়েছি। উইল বলে, আর কোথায় কোথায় হামলা হয়েছে? মেজর বলে, আমেরিকার প্রতিটি শহরেই এইভাবে হামলা শুরু হয়েছে। যদিও আমরা প্রথম হামলা কিছুটা মোকাবেলা করতে পেরেছি, তবে এই হামলা সারা বিশ্বেই ছড়িয়ে পড়তে যাচ্ছে। তখন টিভি নিউজে বলা হচ্ছে 36 ঘন্টা আগে নাসা যে জিনিসকে অ্যাস্ট্রয়েড হিসেবে ধারণা করেছিল সেটা অনেক ছোট ছোট টুকরোতে বিভক্ত হয়েছে, যা বিশ্বের বিভিন্ন এলাকাতে এসে পড়েছে। এরপর সেগুলো ঘাতক মেশিনে পরিণত হয়েছে এবং হামলা শুরু করেছে। পুরো বিশ্ব এখন এগুলোর সাথে মোকাবেলা করার মিশনে লেগে পড়েছে, কিন্তু কেউ বুঝতে পারছে না এগুলো আসলে কেন পৃথিবীতে এসেছে আর এগুলোর দুর্বলতাই বা কি, যাতে করে এগুলোকে ধ্বংস করা যায়। নিউজে এসব দেখে উইল অস্থির হয়ে পড়ে। এমন সময় একজন এসে উইলকে বলে, কমান্ডো আপনাকে সার্জেন্ট মেজর ডাকতেছে। উইল মেজরের কাছে গেলে দেখি মেজর এলিয়েনদের বিরুদ্ধে মিশনে নামার প্ল্যান সাজাচ্ছে, কিন্তু মেজর এটা কিছুতেই বুঝতে পারছে না এই এলিয়েনগুলোকে আসলে কিভাবে মারবে। তাই মেজর উইলকে জিজ্ঞেস করে, আমরা যেখানে আধুনিক সব অস্ত্র দিয়েও এলিয়েনদেরকে মারতে পারছি না, সেখানে তুমি বিনা হাতিয়ারে ওদেরকে কিভাবে মেরেছিলে? তখন উইল বলে, আপনিই তো বলেছিলেন সবচেয়ে ক্ষমতাধর মেশিনেরও একটা লিমিট থাকে। এই বলে উইল মনিটরে সেই এলিয়েন মেশিন দেখিয়ে বলে, এরা নিজেদেরকে ঠান্ডা রাখার জন্য উপরের এই দিকটা দিয়ে গরম হাওয়া ছাড়ে, তাই এই ছিদ্রগুলো জ্যাম করলে এদের সিস্টেম গরম হয়ে যায়, ওই এরা নিজে নিজেই ব্লাস্ট হয়ে যায়। এটা শুনে মেজর তো অবাক। সে সাথে সাথে বলে, সবাই মিশনের জন্য রেডি হও। এরপর উইলকে বলে, তোমার এই তথ্য কোটি কোটি মানুষের জীবন বাঁচাবে। উইল বলে, আপনি ঠিক বলেছিলেন মেজর, আমি রেঞ্জার হওয়ার জন্য সত্যিই যোগ্য ছিলাম না। এটা শুনে মেজর তার পকেটে থাকা রেঞ্জার ব্যাজ বের করে উইলের পোশাকে লাগিয়ে বলে ওঠে, কিন্তু এখন যোগ্য, তোমাকে রেঞ্জার রেজিমেন্টে স্বাগত। এই বলে হাত মেলাইও বলে, তোমার ভাই এটা দেখলে খুব গর্ব করত। ওদিকে মিশনে যাওয়ার প্রস্তুতি কমপ্লিট, তাই সকল রেঞ্জার সেনারা একত্র হচ্ছে। মেজর বলে, সকল রেঞ্জার সেনারা তোমার বাহাদুরির প্রশংসায় মুখরিত হয়ে আছে, যদি পারো তাদের উদ্দেশ্যে কিছু বলিও। সিন কাট হলে দেখি মেজর সকল রেঞ্জার সেনাদেরকে মিশন বোঝাচ্ছে। তো মিশন বোঝানো শেষে সবার উদ্দেশ্যে উইলকে কিছু বলার জন্য ডাকে। তখন উইল এতগুলো রেঞ্জার সেনার সামনে দাঁড়িয়ে কিছুটা নার্ভাস হয়ে যায়। নার্ভাসনেস কাটিয়ে বলে ওঠে, আমি তোমাদের উদ্যমতা ফিল করতে পারছি, তোমাদের কষ্ট, তোমাদের ক্লান্তি, এমনকি তোমাদের ভয়টাও। কিন্তু মূল কথা হলো, আমরা রেঞ্জার, আমরা দেশকে, দেশের নাগরিকদের রক্ষা করতে লড়াই করি না। আমরা কখনো পিছু করতে জানি না, আমরা কখনো ভেঙে পড়ি, আর সবচেয়ে বড় কথা, আমরা কখনো হারতে জানি না। রেঞ্জার সব সময় সিনা টান করে সবার সামনে থাকে। रेंजर्स हमेशा आगे, सबसे आगे। सारे एलिमेंट चेक कर दिए गए हैं। उड़ान भरने आपकी सुरक्षा में है। अंदर रह। তো ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে দীর্ঘ 1 বছর থেকে যে উইলের নিস্তব্ধ রাতেও চোখে ঘুম আসতো না, সেই উইল আজ হেলিকপ্টারের উচ্চমাত্রার শব্দ ও শান্তির ঘুম ঘুমাচ্ছে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি আমার আগে অনেকেই এক্সপ্লেন করেছে, সেটা দেখেও আমি মুভিটি এক্সপ্লেন করেছি। কারণ হলো, এই অরিজিনাল মুভিটি দেখার পর মুভির যে বিষয়গুলো আমার কাছে অস্থির লেগেছে, অন্যদের এক্সপ্লেইনে দেখি সেই বিষয়গুলো তো ফুটে তোলেইনি, বরং মুভির মূল ইমোশনটাই কভার না করে উপর দিয়ে দৌড়ে চলে গেছে। তাই ভাবলাম অরিজিনাল মুভির আসল মজাটা আমার পক্ষ থেকে আপনাদেরকে উপহার দেই। তো আমার এক্সপ্লেন অন্যের কাছে কেমন লেগেছে সেটা বাদ দেন, আপনার কাছে কেমন লেগেছে সেটা বলেন। আপনার নিজের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক তো দিবেনই, কষ্ট করে একটু কমেন্টও করবেন। এতে আপনাদের কমেন্টগুলো পড়লে আমার আরো বেশি ভিডিও বানানোর এনার্জি আসে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইবার কম, জোর করছি না, রিকোয়েস্ট করছি। পারলে সাবস্ক্রাইব করে নিন প্লিজ, এতে আমার সামনে এগিয়ে যাওয়াটা সহজ হবে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।